জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আবার আমরা সম্পূর্ণ একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা কলকাতা পুলিশ এবং ডব্লিউবি কনস্টেবলের ওপরে জিকে প্র্যাকটিস সেট নম্বর 25 নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু অলরেডি 24টা প্র্যাকটিসের আলোচনা করে দিয়েছি। যারা এখনও 24টা প্র্যাকটিস সেট দেখোনি এবং কলকাতা পুলিশ এবং ডব্লিউবি কনস্টেবল বা পুলিশের অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা এখনই ওই ভিডিওগুলো দেখে নাও। ওর মধ্যে থেকে কিন্তু আশা করা যায় তোমরা অনেক জিকে কমন পেয়ে যাবে। এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, চলো আজকে যে 25 নম্বর প্র্যাকটিস সেট আলোচনা করব কলকাতা পুলিশ এবং ডব্লিউপির জন্য, সেই 25 নম্বর প্র্যাকটিস সেটটা দেখে নিই। প্রথম কোশ্চেন ছিল আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক প্রথম সম্মেলন কোথায় হয়েছিল। ঠিক আছে, আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক যে প্রথম সম্মেলনটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল জোহানেসবার্গ, নিউ ইয়র্ক, স্টকহোম না রিও ডি জেনেরো। উত্তর হয়ে যাবে অপশান সি, স্টকহোমে হয়েছিল। ঠিক আছে, সুইডেনের স্টকহোমে হয়েছিল আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক প্রথম সম্মেলনটি, এবং সেটা হয়েছিল 1972 সালে। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন বা স্টকহোম সম্মেলন কত সালে হয়েছিল? 1972 সালে হয়েছিল। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে। পরিবেশ বিষয়ক, পরিবেশকে রক্ষা করার জন্য সমস্ত দেশ নিয়ে এই সম্মেলনটা করা হয়েছিল। পরের কোশ্চেন অর্থাৎ 2 নম্বর কোশ্চেন দেখি। রাষ্ট্রসংঘ কবে রাষ্ট্রসংঘ স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে? বা ইউনাইটেড নেশন বা রাষ্ট্রসংঘ কবে স্থাপিত হয়? দেখি অপশান 1945, 1947, 1949 এবং 1951। উত্তর হয়ে যাবে 1945 সালে। অপশান এ, 1945 সালে রাষ্ট্রসংঘ স্থাপিত হয়। ঠিক আছে, 1945 সালে। এবং এই রাষ্ট্রসংঘের সদর দপ্তর হলো নিউ ইয়র্ক। এটাও পরীক্ষায় আসতে পারে যে রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি অর্থাৎ 3 নম্বর কোশ্চেন কী ছিল? 3 নম্বর কোশ্চেন ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয়? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই কত সালে স্থাপিত হয়? দেখি অপশান 1947, 1955, 1969, 1970। উত্তর হয়ে যাবে অপশান বি, 1955। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপিত হয় 1955 সালে। ঠিক আছে, কিন্তু এই স্টেট ব্যাংকটা কিন্তু অনেক আগেই তৈরি হয়েছিল। তখন কিন্তু স্টেট ব্যাংকের নাম অন্য ছিল, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ছিল। তখন স্টেট ব্যাংকের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর সেই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল 1921 সালে, এবং তারপরে 1955 সালে এই ব্যাংকটাকে জাতীয়করণ করা হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবং এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর হচ্ছে মুম্বাই। এটা কিন্তু পরীক্ষায় আসে। সেই সঙ্গে জেনে রাখো রিজার্ভ ব্যাংক কত সালে তৈরি করা হয়? রিজার্ভ ব্যাংক কিন্তু 1935 সালে তৈরি করা হয়েছিল, রিজার্ভ ব্যাংক, আরবিআই যেটা, এবং সেটাকে জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। রিজার্ভ ব্যাংক তৈরি করা হয় 1935 সালে আর জাতীয়করণ করা হয় 1949 সালে। পরের কোশ্চেন দেখি অর্থাৎ 4 নম্বর কোশ্চেন বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়? বলছে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়? দেখি অপশান 356, 355, 352, 360। উত্তর হয়ে যাবে অপশান 356। ঠিক আছে, সাধারণত 3 ধরনের রাষ্ট্রপতি শাসন বা এমার্জেন্সি জারি করা যায় মেনলি। সে 3 রকম হলো, একটা আভ্যন্তরীণ জরুরি অবস্থা, একটা হলো জাতীয় জরুরি অবস্থা, আর একটা হলো আর্থিক জরুরি অবস্থা। ঠিক আছে, যেটা হলো জাতীয় জরুরি অবস্থা, যেটা দেশকে নিয়ে করা হয়, দেশের কোনো বড় ঘটনাকে নিয়ে পুরো দেশকে এমার্জেন্সি ঘোষণা করা হয়। ঠিক আছে, সেটা হলো 352 নম্বর ধারা। ঠিক আছে, 352 নম্বর ধারায় হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। আর 356 নম্বর ধারায় আছে কি?
যেটা কোনো আমাদের দেশের কোনো একটা পার্টিকুলার রাজ্যে বা পার্টিকুলার জায়গায় জরুরি অবস্থা ঘোষণা, তখন 356 নম্বর ধারা জারি করা হয়। ঠিক আছে। আর আর 360 নম্বর ধারা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। ঠিক আছে। অর্থনৈতিক দিক থেকে যখন কোনো দেশ দুর্বল হয়ে যায় বা আমাদের দেশ যখন দুর্বল হয়ে যাবে, চালানো সম্ভব হবে না, তখন আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হবে 360 নম্বর ধারায়। ঠিক আছে। এর মধ্যে যেটা জাতীয় জরুরি অবস্থা 352, এটা কিন্তু 3বার জারি করা হয়েছে এখনও পর্যন্ত। আর আভ্যন্তরীণ জরুরি অবস্থা অনেকবার করা হয়েছে, কিন্তু আর্থিক জরুরি অবস্থা ভারতে এখনও পর্যন্ত জারি করা হয়নি। আর্থিক জরুরি অবস্থা ভারতে এখনও পর্যন্ত জারি করা হয়নি। ঠিক আছে। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 5 নম্বর কোশ্চেন কী ছিল। 5 নম্বর কোশ্চেন বলছে, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে কে? রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি একটা নির্বাচন হয়, সেই নির্বাচনের সময় যদি কোনো বিরোধ দেখা দেয়, সেই বিরোধ যখন নিষ্পত্তি না হয়, তার জন্য সেই নিষ্পত্তি করতে কে আসে? অপশান দেখি, নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী। উত্তর হয়ে যাবে অপশান বি, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আসে। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে সুপ্রিম কোর্ট। আর সেটা হলো 71 নম্বর ধারা অনুসারে পরীক্ষায় আসতে পারে। কত নম্বর ধারা অনুসারে এই বিরোধ মীমাংসা হয়? 71 নম্বর ধারা অনুসারে। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 6 নম্বর কোশ্চেন কি বলছে, আইহোল প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তি কে রচনা করেন দেখি। কবি সন্ধ্যাকর নন্দী, কবি রবিকীর্তি, বিশাখ দত্ত, পানভট্ট। উত্তর হয়ে যাবে অপশান বি, রবিকীর্তি। ঠিক আছে। উত্তর হয়ে যাবে অপশান বি, রবিকীর্তি। আইহোল প্রশস্তি কার লেখা? রবিকীর্তি। এই রবিকীর্তি কিন্তু দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন। দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি। ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখি কী ছিল। পরের অর্থাৎ 7 নম্বর কোশ্চেনটা ছিল, মোহাম্মদ আলী জিন্নাহ 14 দফা দাবি কবে প্রকাশ করেন? মোহাম্মদ আলী জিন্নাহ তাদের 14 দফা দাবি কবে প্রকাশ করেন? দেখি অপশান 1929, 1940, 1928, 1939। উত্তর হয়ে যাবে 1929 সালে। লাহোরে 1929 সালে জিন্নাহ 14 দফা দাবি প্রকাশ করেন। পরটা দেখি, অর্থাৎ 8 নম্বর কোশ্চেন কী ছিল, সাঁওতাল বিদ্রোহ কত সালে সংগঠিত হয়? ঠিক আছে। বিহারে সাঁওতাল পরগনায় হয়েছিল। সাঁওতাল বিদ্রোহ কত সালে সংগঠিত হয় দেখি। 1850, 1859, 1855, 1831। উত্তর হয়ে যাবে অপশান সি, 1855 সালে। সাঁওতাল বিদ্রোহ কত সালে সংগঠিত হয়? 1855 সালে। এবং পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে সাঁওতাল বিদ্রোহ নেতা কে ছিলেন বা কে ছিলেন না, সেটা হলো সিধু কানু চাঁদ ভৈরব। এরা কিন্তু সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল। আবার বলে দিই, সিধু কানু চাঁদ ভৈরব। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 9 নম্বর কোশ্চেন কী ছিল। 9 নম্বর কোশ্চেন বলছে, নিম্নের কোনটি পূর্ববাহিনী নদী? নিচের যে নদীগুলো আছে দেখে নিই, কাবেরী, নর্মদা, তাপ্তি এবং শরাবতী। এই 4টি নদীর মধ্যে কোনটি পূর্ববাহিনী নদী? উত্তর হয়ে যাবে অপশান এ, কাবেরী। কাবেরী হচ্ছে পূর্ববাহিনী নদী এবং বাকিতে 3টে সেটা হলো পশ্চিম বাহিনী নদী। ঠিক আছে। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 10 নম্বর কোশ্চেন কী ছিল। 10 নম্বর কোশ্চেন বলছে, রাতের বেলায় দক্ষিণ গোলার্ধে কিসের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়? রাতের বেলায় দক্ষিণ গোলার্ধে কিসের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়? দেখি অপশান, হ্যাডলির অক্ট্যান্ট নামক তারার সাহায্যে, ধ্রুব তারার সাহায্যে, সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে এবং খুঁটির সাহায্যে। উত্তর হয়ে যাবে অপশান এ, হ্যাডলির অক্ট্যান্ট নামক তারার সাহায্যে। রাতের বেলা দক্ষিণ গোলার্ধে হ্যাডলির অক্ট্যান্ট নামক তারার সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়। ঠিক দক্ষিণ গোলার্ধে যেমন রয়েছে, ঠিক উত্তর গোলার্ধে রয়েছে। উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয়, বি অপশানে আছে ধ্রুবতারা। ধ্রুবতারার সাহায্যে উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয়। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 11 নম্বর কোশ্চেন বলছে, দুটি উদ্ভিদের
বাষ্পমোচনের হার কোন যন্ত্রের দ্বারা নির্ণয় করা হয়? অপশান দেখি, পোটোমিটার, ল্যাক্টোমিটার, পোরোমিটার এবং স্ফোরোমিটার। উত্তর হয়ে যাবে অপশান এ, পোটোমিটার। দুটি উদ্ভিদের বাষ্পমোচনের হার নির্ণয় করা হয় পোটোমিটার যন্ত্রের সাহায্যে। এবং অপশান বিতে আছে ল্যাক্টোমিটার, এটা কিন্তু দুধের ঘনত্ব নির্ণয় করা হয় এই ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 12 নম্বর কোশ্চেন বলছে অ্যাভোগাড্রোর সংখ্যা কে নির্ণয় করেন? অ্যাভোগাড্রোর সংখ্যা কে নির্ণয় করেন? দেখি অপশান, মিলিকন, ডাল্টন, হাইজেনবার্গ এবং আলহাজেন। উত্তর হয়ে যাবে অপশান এ, মিলিকন। অ্যাভোগাড্রোর সংখ্যা নির্ণয় করেন মিলিকন এবং অ্যাভোগাড্রোর সংখ্যা মান কত? 6.023 ইন্টু 10⁻23 বা 23 অ্যাভোগাড্রোর সংখ্যা মান। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 13 নম্বর কোশ্চেন কী ছিল? কৃত্রিম উপায়ে গ্যাস দ্বারা ফল পাকানোর জন্য ব্যবহৃত হয় কোন গ্যাস? কৃত্রিম উপায়ে ফল পাকানো হয় কোন গ্যাসের সাহায্যে? দেখি অপশান, বলছে অ্যাসিটিলিন, অ্যাক্রোলিন, মিথেন এবং ইথিলিন। উত্তর হয়ে যাবে অপশান ডি, ইথিলিন। কৃত্রিম উপায়ে ফল পাকানোর জন্য ইথিলিন ব্যবহার করা হয়। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 14 নম্বর কোশ্চেন বলছে বেকিং সোডা কী নামে পরিচিত? বেকিং সোডা কী নামে পরিচিত? সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট। উত্তর হয়ে যাবে অপশান এ, সোডিয়াম বাইকার্বনেট। বেকিং সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম বাইকার্বনেট আর এর সংকেত NaHCO3। আর কাপড় কাচা যে সোডা, সেই তার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বনেট, Na2CO3 10H2O। এটা কিন্তু পরীক্ষায় দেয়। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 15 নম্বর কোশ্চেন বলছে অভিব্যক্তিবাদের প্রবক্তা কে? অভিব্যক্তিবাদের প্রবক্তা কে ছিলেন? অপশান দেখি, ডারউইন, দ্য ভ্রিস, মেন্ডেল, ভাইসম্যান। উত্তর হয়ে যাবে অপশান এ, ডারউইন। অভিব্যক্তিবাদের প্রবক্তা ছিলেন ডারউইন। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 16 নম্বর কোশ্চেন জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? রবার্ট হুক, অ্যারিস্টটল, প্লেটো এবং লুই পাস্তুর। উত্তর হয়ে যাবে অপশান বি, অ্যারিস্টটল। অ্যারিস্টটল ছিলেন জীববিজ্ঞানের জনক। পরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেনটি ছিল আধুনিক অলিম্পিক গেমস কত সাল থেকে শুরু হয়? আধুনিক অলিম্পিক গেমস কত সাল থেকে শুরু হয়? দেখে নিই অপশান, 1892, 1896, 1904 এবং 1900। উত্তর হয়ে যাবে অপশান বি, 1896 সাল। আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় 1896 সাল থেকে এবং প্রথম আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়েছিল গ্রিসের এথেন্স শহরে প্রথম শুরু হয়েছিল। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 18 নম্বর কোশ্চেন বলছে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? এটা খুব ভালো কোশ্চেন একটা। প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? দিল্লি, ম্যানিলা, টোকিও এবং জাকার্তা। উত্তর হয়ে যাবে দিল্লি। প্রথম ভারতের দিল্লিতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় এবং এই এশিয়ান গেমস প্রথম শুরু হয়েছিল 1951 সালে নিউ দিল্লিতে। পরে কোশ্চেন দেখি, অর্থাৎ 19 নম্বর কোশ্চেন কী ছিল? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এটা কিন্তু অনেক পরীক্ষায় আসতে দেখা গেছে এই কোশ্চেনটা। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? অপশান দেখি, মহাত্মা গান্ধী, সর্দার প্যাটেল, দাদাভাই নওরোজি, সুভাষচন্দ্র বসু। উত্তর হয়ে যাবে অপশান সি, দাদাভাই নওরোজি। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন ছিল ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এই উক্তিটি কার? এটা বিখ্যাত উক্তি। এই উক্তিটি কার ছিল দেখে নিই। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুভাষ মুখোপাধ্যায়, বিষ্ণু দে এবং শঙ্খ ঘোষ। উত্তর হয়ে যাবে অপশান বি, সুভাষ মুখোপাধ্যায়। তাহলে আজকে আমরা কলকাতা পুলিশ এবং ডব্লিউপির
যে পরীক্ষা রয়েছে সামনেই, তার জন্য আমরা আজকে 25 নম্বর প্র্যাকটিস সেট আলোচনা করলাম। আর এই প্র্যাকটিস সেটে 20টা কোশ্চেন ছিল। এই 20টা কোশ্চেন সম্পূর্ণ বাছাই করা কোশ্চেন ছিল। এই 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করে দিলাম। এরকমই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, এবং এই প্র্যাকটিস সেট ছাড়াও আমরা কিন্তু বিষয়ভিত্তিক এমসিকিউ কোশ্চেন এবং বিষয়ভিত্তিক আলোচনাধর্মী কোশ্চেন নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। অতএব তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো, জিকে দিশা ইউটিউব চ্যানেলের সঙ্গে, এবং যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।